দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবনীতা দেবসেনের লেখা পৃথিবী বারুক রোজ, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই কবিতাটি আলোচনা করার আগে আমরা লেখিকা সম্পর্কে সামান্য একটু জেনে নেব, তারপর কবিতা পাঠ করব এবং তারপরে আমরা কবিতাটির মূল কাব্যগ্রন্থ জেনে নিয়ে কবিতাটির কিছুটা বিষয়বস্তু আমরা লিখিত আকারে দেখে নেব এবং তারপরে আরো দেখে নেব কবিতাটি সম্পর্কে দু একটি কথা। তো চলো তাহলে এক এক করে শুরু করি, আর সবার শেষে থাকবে কিছুটা এমসিকিউ প্রশ্ন উত্তর। তো চলো তাহলে প্রথমে আগে লেখিকা সম্পর্কে সামান্য একটু জেনে নেই। নবনীতা দেবসেন 13ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। তখন কলকাতায় ব্রিটিশদের রাজত্ব চলছিল, সেই সময়টিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসলে নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের ওখানে অবস্থিত। তার বাবা মায়ের খুব একটি সুন্দর নাম দেওয়া একটি গৃহ ছিল ভালোবাসা, সেখানে তার জন্ম হয়েছিল। তার বাবার নাম ছিল নরেন্দ্র দেব এবং তার মায়ের নাম ছিল রাধারানী দেবী। তারা ছিল সে সময়কার বিশিষ্ট দম্পতি। তার বাবা ছিল একজন সুলেখক এবং তার মাও ছিল যথেষ্ট খ্যাতনামা লেখিকা। ছোটবেলায় এক বিশেষ সাংস্কৃতিক ও একটা ঘরোয়া পরিবেশের মধ্যে তিনি বড় হয়েছিলেন। বাংলা ও ইংরেজি ছাড়াও তিনি হিন্দি, আসামিয়া, উড়িয়া, ফার্সি, জার্মান, সংস্কৃত এবং হিব্রু ভাষা পড়তে পারতেন। তিনি গোখলে মেমোরিয়াল গার্লস যে স্কুলটি ছিল সেই সময়, সেটিতে তিনি পড়াশোনা করেছিলেন। এছাড়াও তিনি লেডি বেব্রন ও প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়াশোনা করেছিলেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটি ব্লুমিংটন বিশ্ববিদ্যালয়, এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা এবং পড়াশোনাও তিনি করেছিলেন। তিনি 1975 থেকে 2002 সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক যে সাহিত্য সেখানকার তিনি অধ্যাপিকা ছিলেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবেও কাজ করেছিলেন। 1959 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্য প্রথম প্রত্যয় প্রকাশিত হয়েছিল দেশ নামক যে পত্রিকাটি, সেই পত্রিকাতে। এছাড়াও তার প্রথম উপন্যাস হিসাবে আমরা আমি অনুপম এই উপন্যাসটির নাম বলতে পারি। 1960 খ্রিস্টাব্দে তিনি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুটি কন্যা সন্তান হয়েছিল, তাদের নাম যথাক্রমে অন্তরা এবং নন্দনা। তিনি প্রচুর বই লিখেছিলেন। সেই বইগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম বলছি, সেগুলি হলো স্বাগত দেবদূত, আমি অনুপম, নটি নবনীতা, খগেনবাবুর পৃথিবী, গল্প গুজব, মসিয়ে হুলোর, হলিডে, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাক বাহনে, ম্যাকমোহন, হে পূর্ণ, তব চরণের কাছে, করুণা তোমার কোন পথ দিয়ে প্রভৃতি উল্লেখযোগ্য। অসামান্য বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন। এটা ছিল নবনীতা দেবসেন সম্পর্কে সামান্য আলোচনা। এবারে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেই কবিতাটি একবার পড়ে নেব। এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে, এবারে আমরা এই বইটি থেকে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি পড়ব। পৃথিবী বারুক রোজ, নবনীতা দেবসেন। বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী, আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী বিস্তীর্ণ হও, ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো আরো আরো নিঃসীম সময়, আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার। পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরো ছোট হই, আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার। যৎ সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি, আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই। এটা ছিল কবিতা। এবারে আমরা কবিতাটির উৎস, বিষয়বস্তু এবং কবিতাটি নিয়ে আরো দু একটি কথা বলে
এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। কবিতাটির উৎস। এই কবিতাটির উৎস হলো রক্তে আমি রাজপুত নামক কাব্যগ্রন্থ। বিষয় বস্তু: প্রকৃতির কোলে পালিত হওয়া মানব সভ্যতার আকাশচুম্বী দম্ভের রূপকেই কবি এই কবিতায় তুলে ধরেছেন। প্রকৃতির প্রতি অনন্ত ভালোবাসার চোখ নিয়ে কবি দেখেছেন মানুষ তার নিজের স্বার্থে পৃথিবীকে হাতে ধরা আমলকির রূপ দিতে চায়, কিন্তু পৃথিবীর প্রতি কবির অমোঘ আকর্ষণ, তাই পৃথিবীকে ব্রহ্ম চরাচরে বিস্তীর্ণ ব্যাপ্ত বর্ধিষ্ণু হবার প্রার্থনা জানান। কারণ দূরদর্শী কবি জানেন পৃথিবী প্রকৃতির এক অংশ মাত্র, নিজেকে ক্ষুদ্র করার আর্জি তাই কবির। কারণ প্রকৃতি এক মুহূর্তেই পারে মানুষকে নরম নিরাকার একগুচ্ছ রেশমে পরিণত করতে, যার এক ইশারায় রাজপুতানি মখমলের শাড়ি হয়ে মানুষকে সবিনয়ে আংটির ফোকর দিয়ে গলে যেতে হবে। কবির মতে পৃথিবীকে এমনই বড় হতে হয়, ছোট মানুষ তাকে পরিশ্রমে খুঁজে নেবে। প্রকৃতির ওপর মানুষের অত্যাচার, মানুষ নিজেকে পৃথিবীর চেয়ে বড় ভাবার আহম্মকতা আজ পশু পাখি উদ্ভিদের কাছেও ধরা পড়ে গেছে। ওরাও জেনে গেছে দাম্ভিক মনুষ্য জাতির ধ্বংস আসন্ন। কবিতাটির রসবিচার দেখে নেব। কিছু ক্ষমতালোভী মানুষ সমগ্র পৃথিবীকে নিজের হস্তগত করতে চায়, কিন্তু যেখানে এই মানবতার প্রতি অপমান এই মানবতাবাদী কবি দেখেছেন, সেখানে তিনি গর্জে উঠেছেন। প্রকৃতি রস ও মানবরস একাকার হয়ে কবিতাটি রসোত্তীর্ণ হয়েছে। কবিতাটি সম্পর্কে কিছু কথা বলবো। নবনীতা দেবসেনের বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ আমরা লক্ষ্য করি। তার পিতামাতা দুজনেই সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। পিতা ছিলেন কবি নরেন্দ্র দেব এবং তার মা রাধারানী দেবী ছিলেন সুলেখিকা। অনেক অল্প বয়স থেকেই তিনি কাব্যচর্চা শুরু করেন। মাত্র 21 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে স্বাগত দেবদূত, আমি, অনুপম, নটি, নবনীতা, গল্প, গুজব, সমুদ্রের সন্ন্যাসিনী, হে পূর্ণ তব চরণের কাছে, করুণা তোমার কোন পথ দিয়ে ইত্যাদি উল্লেখযোগ্য। রবীন্দ্র পরবর্তী সময়ে সাহিত্যর ক্ষেত্রে ভাঙাগড়া চলছে, ঠিক সেই সময় কাব্য রচনা তিনি করেছিলেন, কিন্তু সেই সময় তার কাব্যে ধরা দেয়নি। সময়ের ছাপ সেইভাবে তার রচনায় পড়েনি, তবে কিছু কিছু রচনায় সময়ের পদধ্বনি শোনা যায়। আমাদের আলোচ্য পৃথিবী বারুক রোজ কবিতায় সময়ের ঊর্ধ্বে উঠে তিনি তার প্রার্থনা, তার ইচ্ছা ব্যক্ত করেছেন। নবনীতা দেবসেন ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন যে রচনা সমাজের কাজে লাগে না, সেই রচনার কোনো দাম নেই। মানে যে রচনা সমাজের কাজে লাগে না, সেই রচনার কোনো দাম নেই। তিনি এও মনে করতেন রচনা অন্যের ক্ষতি করে রচনা কোনো মূল্য নেই। মানে যে রচনা অন্যের ক্ষতি করে সেই রচনার কোনো মূল্য নেই। ব্যক্তি মানবের সঙ্গে সম্পৃক্ত থাকার ইচ্ছা তার রচনায় আমরা প্রায়ই লক্ষ্য করি। বিজ্ঞানের অগ্রগতি মানুষের জীবনকে সহজ, সরল ও প্রাঞ্জল করেছে। পৃথিবী আজ আমাদের ঘরের কোণায় উপস্থিত হয়েছে। পৃথিবীর সমস্ত কিছু আজ আমাদের হাতের মুঠোয়। ফলে বিশাল ব্যাপ্ত পৃথিবী এক ক্ষুদ্র পরিসরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ইন্টারনেট, টেলিভিশন, বেতার, স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধার কারণে আমরা বৃহত্তর জগৎ থেকে বিচ্ছিন্ন হচ্ছি, ক্রমেই সংকুচিত পরিধির মধ্যে আবদ্ধ হচ্ছি। সামাজিক বন্ধন ক্রমশ শিথিল হচ্ছে। কবি এই জনবিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি। বিশাল ব্যাপ্ত পৃথিবীর ক্ষুদ্র পরিসরে আত্মসমর্পণ স্বীকার করেননি। পৃথিবী বারুক রোজ কবিতাটির
রচয়িতা হলেন বিজয়া মুখোপাধ্যায়, কবিতা সিংহ, নবনীতা দেবসেন, মল্লিকা সেনগুপ্ত। সঠিক উত্তর নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের প্রকাশিত প্রথম গ্রন্থ। প্রথম প্রত্যয় আমি অনুপম, নবনীতা নটি নবনীতা। সঠিক উত্তর প্রথম প্রত্যয়। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, কারণ এদের অনুভূতি নেই, ওরা সব জানে, ওরা কিছুই জানে না, কোনোটি নয়। সঠিক উত্তর ওরা কিছুই জানে না। ওরা সব জেনে গেছে। কি জেনে গেছে? পৃথিবী আবার ধনধান্যে ভরে উঠবে, পৃথিবী আবার চঞ্চল হয়ে উঠবে, মানুষ অসহিষ্ণু হয়ে উঠবে, মানুষের বেশি দেরি নেই। সঠিক উত্তর মানুষের বেশি দেরি নেই। মানুষের বেশি দেরি নেই। কিসের দেরি নেই? ধ্বংসের, পরাজয়ের, উভয়ই ঠিক, উভয়ই ভুল। সঠিক উত্তর উভয়ই ঠিক। আংটির ফোকর দিয়ে কিভাবে গলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছেন কবি? প্রচণ্ড গতিতে, ধীরে সুস্থে, সবিনয়ে, সবিস্ময়ে। সঠিক উত্তর সবিনয়ে। পৃথিবী অনেক বড়, তাকে ছোট হতে নেই, খুব বড় হতে নেই, খুব ছুটতে হয়, কোনোটি নয়। সঠিক উত্তর ছোট হতে নেই। আংটির ফাঁক দিয়ে কবি কিসের মতো গলে যেতে চান? ঢাকাই মসলিনের মতো, রাজস্থানী সিল্কের মতো, বেনারসি শাড়ির মতো, কোনোটি নয়। সঠিক উত্তর কোনোটি নয়। কবি ছোট হতে হতে যা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রজাপতি, ফড়িং, মৌমাছি, একগুচ্ছ রেশম। সঠিক উত্তর একগুচ্ছ রেশম। কবি তার নিজস্ব জগৎকে কিভাবে খুঁজে নিতে চান? চিন্তা চেতনা দিয়ে, পরিশ্রম করে, বিপ্লবের মাধ্যমে, সাম্যের মাধ্যমে। সঠিক উত্তর পরিশ্রম করে। পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরো, কি হওয়ার বাসনা ব্যক্ত করেছেন? ছোট হওয়ার, বিস্তারিত হওয়ার, প্রস্ফুটিত হওয়ার, বিকশিত হওয়ার। সঠিক উত্তর ছোট হওয়ার। আমার পৃথিবী হোক ড্যাশ, কোলাহলমুক্ত, প্রসারিত, অফুরান, দূষণমুক্ত। সঠিক উত্তর অফুরান। বিশ্ব ছোট হয়ে যাক ড্যাশ, এ আমার প্রার্থনীয় নয়। কমলা লেবুর মতো, আমলকির মতো, আপেলের মতো, জলপাইয়ের মতো। সঠিক উত্তর আমলকির মতো। পৃথিবী বারুক রোজ কবিতার মূল সুর। কবির প্রকৃতির প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি অমোঘ আকর্ষণ, মানুষের দম্ভ প্রকৃতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, সবগুলি তথ্যই সঠিক। সঠিক উত্তর সবগুলি তথ্যই সঠিক। হস্ত ধৃত কোন প্রকার সমাস? কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, করণ তৎপুরুষ। সঠিক উত্তর অধিকরণ তৎপুরুষ। বর্ধিষ্ণু শব্দে যে প্রকার প্রত্যয় আছে: ফু, কয়ত, ইষ্ণু, অন। সঠিক উত্তর ইষ্ণু। নিরাকার শব্দের সন্ধি বিচ্ছেদ করলে
যা হবে। নির যোগ আকার, নিহ যোগ আকার, নিরা যোগ কার, নিরা যোগ আকার। সঠিক উত্তর নিহ যোগ আকার। সবিনয়ে গোলে চলে যাব। গোলে শব্দে ধ্বনি পরিবর্তনের যে রীতি কার্যকর হয়েছে। অপিনিহিতি, ধন্যাগম, অভিশ্রুতি, ধ্বনিলোপ। সঠিক উত্তর অভিশ্রুতি। পৃথিবী শব্দের প্রকৃতি প্রত্যয় হল প্রথ যোগ ইব যোগ দীর্ঘই, পার্থিব যোগ ই, পৃথা যোগ ইব, পৃথা যোগ ইব দীর্ঘই আর ব। সঠিক উত্তর প্রথ যোগ ইব যোগ দীর্ঘই। অনন্ত শব্দে সন্ধি হয়েছে স্বরধ্বনি ও স্বরধ্বনির, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির, বিসর্গ ও স্বরধ্বনির, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির। সঠিক উত্তর ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির।